অন্যের বাড়ির সন্তান, সে গরিব হোক আর অনাথ হোক, বিনা কোর্ট পেপারের ছাড়া নিজের বাড়িতে এনে ভিডিওর কন্টেন্টে প্রপ হিসেবে ব্যবহার করার জন্য শিশু শ্রমিকের আইনের আওতায় পড়তেই হতে পারে। মানবাধিকার কমিশন থেকে কেউ যদি এই ব্যাপারে কোনো কেস ঠুকে দেয়, পার পাবে না। অতএব এটা স্টপ করা হোক। আমি কাকে বলছি, কেন বলছি, চলো ভিডিওতে দেখতে পাবে। কোনো অনাথ বাচ্চাকে যদি মানুষ করতেই হয়, আইন মোতাবেক করতে হবে, অ্যাডপ্ট করে নিতে হবে আইনের মাধ্যমে। নইলে অন্যের বাচ্চাকে নিজের বাড়িতে এনে ভিডিওর কন্টেন্ট হিসেবে ব্যবহার করা শিশু শ্রমিক আইনের মধ্যেই পড়ে। শিশু সুরক্ষা কমিটি যদি মনে করে, কোনো মানব সহৃদয় ব্যক্তি যদি সেখানে ফোন করে জানায়, অবশ্যই যতই মায়ের অনুমতি থাকুক, আইন মোতাবেক অ্যাডপ্ট করে তবে বাচ্চাকে এইভাবে বাড়িতে রেখে মানুষ করতে হয়, অনলি ফর ভিডিওর কন্টেন্ট। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে ভিডিওর প্রথমে গতকাল আমার কোনো ভিডিও যায়নি, তাই আজকে অবশ্য সকালে তোমরা ভিডিও পাচ্ছ। তা আমি কাকে নিয়ে ভিডিও করবো তার আগে তোমাদের একটা ভিডিও ক্লিপ আমি শোনাবো, একটু শুনে নাও, তারপরে আলোচনায় আসছি। দোয়া করো, আশীর্বাদ করো যাতে ও সুস্থভাবে থাকতে পারে আমাদের এখানে, আমরা যেন ওকে ভালোভাবে রাখতে পারি। একজনের দায়িত্ব নিয়েছি। তো যারা বাজে কমেন্ট করো তারা করতে থাকো, আর কি বলবো, উপরে তো একজন আছেন, করতে থাকো আর তোমার সামনে আগামী দিন দেখতে থাকো। হ্যাঁ, আর উপরে তো একজন আছেন, আমার কর্মফল যদি ভালো হয় তাহলে আমি ভালো কিছু পাবো। তো যাই হোক, তোমরা সবাই আমার পাশে থেকো, তাহলে আমি আরো এরকম অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারবো। তোমার তো আগের ভিডিওতে বললাম, মানে সবার তো আর মানে কাছে নিয়ে এসে পারবো না, কিন্তু দূর থেকে অনেকে সাহায্য করতে চাইবো। আমার একটা স্বপ্ন ছিল যে আমি যদি কখনো টাকা উপার্জন করি তাহলে গরিব মানুষদের পাশে দাঁড়াবো। তো এখনো ততটা মানে মানে ওরকম পারিনি, এখনো তাও করি। অফ ক্যামেরায় অনেক মানুষকে সাহায্য করি, সবটাই তো অন ক্যামেরায় মানে দেখানো সম্ভব হয় না। অফ ক্যামেরায় অনেক মানুষকে অনেক সাহায্য করি। তো যাই হোক, কখনো বড় কিছু করার ইচ্ছা আছে, তো যদি কোনো উপরওয়ালা যদি চাই অবশ্যই সেটা হবে। আর তোমরা আমার পাশে থাকলে, আমাকে ভালোবাসা দিলে, তাহলেই আমি পারবো। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার প্রিয় পরিবার, আমার প্রিয় বন্ধুরা। তাই এখানে মারিয়া তাদের বাড়িতে যে হেল্পিং হ্যান্ড আছে তার বাচ্চাটাকে এনে তাদের বাড়িতে মানুষ করার দায়িত্ব নিয়েছে। খুব ভালো, অ্যাপ্রিসিয়েট করছি তোমাকে। কিন্তু একটা কথা বলো তো, হঠাৎ করে কি তুমি লটারি পেলে? না হলে একটা বাচ্চার দায়িত্ব কখন মানুষ নিতে পারে? কখন মানুষ একটা বাচ্চার দায়িত্ব নিতে পারে? তার খাওয়া পড়া পড়াশুনো সমস্ত কিছুর দায়িত্ব মারিয়া নিচ্ছে। স্যালুট জানাচ্ছে মারিয়াকে। তাহলে হঠাৎ করে এত টাকা কোথায় পেলে? একটা বাচ্চাকে মানুষ করতে গেলে মাস গেলে কম করে তার পিছনে পড়াশুনো দিয়ে 1000 না হলেও মানে একদম গরিবের মতে 6 থেকে 7,000 টাকা খরচ হবে, তার থাকা খাওয়া সমস্ত কিছু ধরে। তাহলে তোমরা হঠাৎ করে একটা বাচ্চা, আস্ত বাচ্চার, পুরোপুরি বাচ্চার দায়িত্ব নিলে টাকা কোথায় পাচ্ছ? লটারি পাচ্ছ? তোমার ইউটিউবে যতটুকু ভিউ, সেখানে একটা বাচ্চাকে অ্যাডপ্ট করার মতো তোমার ক্ষমতা হয়নি। আর যদি তুমি লিগালি পথে অ্যাডপ্ট করতে চাও, তোমাকে দেবেও না, কারণ তোমার কোনো ইনকাম সেইভাবে তুমি দেখাতে পারবে না। এবার বলছো যে তুমি অ্যাডপ্ট করছো না, নর্মালি তোমার বাড়ির হেল্পিং হ্যান্ডের মেয়েটাকে এনেছো, তাকে বলছো ভর্তি করাবা, ঠিক আছে। কিছুদিন আগে না বলছিলে মধ্যবিত্ত পরিবারে দিন আনা দিন খাওয়া তোমরা, এত পয়সা নেই তোমাদের। তোমার বাবা বোম্বে থাকে, বোম্বে যাওয়ার মতো ক্ষমতা ছিল না তোমাদের। কদিন ইনকাম ধরেছো? ক টাকা ইনকাম করছো? হঠাৎ করে একটা বাচ্চার দায়িত্ব তুমি নিতে গেলে। আর তোমার মার কথা তো পরে আসবো। তা তোমাকে বলি, যখন মন্দিরার মেয়ে তোমার কাছে ছিল, তার পেছনে তুমি সময় দিতে, ভালোবাসা দিতে, কিন্তু সেই মেয়েটাকে যেভাবে রেখেছিলে ভালোবাসা দিয়ে, তখন তোমার ভিউ আপে ছিল। তুমি যে বাচ্চাটাকে মানে দীপিকাকে এনে রেখেছো, তার ভিডিও দেখিয়ে কি সেই রকম ভিউ পাবে? কি আশা করছো তুমি? কি আশা করছো? কথা ঠিক করে বলো। দীপিকার দায়িত্ব যখন নিয়েছো, পিছু হাঁটবা না, কিন্তু আমরাও দেখতে চাই কতদিন দীপিকার দায়িত্ব তুমি নিয়ে থাকতে পারো। গরিব মানুষের পাশে দাঁড়াবে। কোনসা বড় লোক তুমি? কোনসা বড় লোক? তোমার ইচ্ছা ছিল তুমি ইউটিউবে জীবনে কোনোদিন পয়সা ইনকাম করতে পারলে গরিব মানুষদের পাশে দাঁড়াবে। গরিব মানুষদের পাশে দাঁড়াও, তাতে কোনো আমাদের দুঃখ নেই কিংবা কোনো হিংসা নেই, ভালো, অ্যাপ্রিসিয়েট করব।
কিন্তু তুমি কিন্তু বলেছিলে তুমি পেমেন্ট পাওয়ার পরে তোমাদের দরজা জানলাগুলো ঠিক করবে, গ্রিলটা ঠিক করবে। করেছো কি? করনি। মন্দিরা 15,000 টাকা পায় তোমার কাছে, দিয়েছো কি? দাওনি। তোমার মা বলেছে 1 মাসে হোক, 2 মাসে হোক, 3 মাসে হোক, 6 মাসে হোক ফেরত দেবে। কেন? কেন? তোমাদের তো অনেক টাকা, একটা বাচ্চার দায়িত্ব নিয়েছো, তাহলে একজনের ঋণী কেন থাকছো? কথায় কথায় গরিবের বাচ্চা বলছো। শোনো, ইউটিউবে ইনকামটা ধরে রাখা তো সহজ নয়। আজকে তোমার একটু ভিউ হচ্ছে, আমরা তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছি, মন্দিরা তোমাকে দাঁড় করিয়ে দিয়েছে, অথচ এই মন্দিরার কাছ থেকে তুমি মোবাইল রিচার্জ করেছো। এত পয়সা তোমার, গরিবের পাশে দাঁড়াচ্ছ, নিজের মোবাইল রিচার্জ করার পয়সা মন্দিরার কাছ থেকে নিয়েছিলে। তোমার বাড়িতে ছিল তাই সুবিধাটা নিয়েছো। তুমি তার কাছ থেকে 2,000 টাকা নিয়ে কাকে দিয়েছিলে? তুমি এখন গরিবের পাশে দাঁড়াচ্ছ, অথচ 2,000 টাকা মন্দিরার কাছ থেকেই ধার করে তোমাকে নিয়ে কাকে দিয়েছো? পম। যাই হোক, নাম যখন মন্দিরা বলেনি আমিও বলবো না। এবার বলি, মন্দিরাকে একটা এটিএম মেশিন মনে করেছিলে, তার থেকে ভেবেছিলে এই 4 বছর যদি আমাদের বাড়ি থাকতে পারে, যা হোক কামিয়ে নেব। প্ল্যান তো ভালোই করেছিলে তুমি, শুনতে পেলাম তোমার ওই আরেক দিদির মুখে। তোমাদের রানাঘাটে না, তোমাদের ওখানে জায়গা কিনতে চেয়েছিলে মন্দিরার সাথে মিলিজুলি করে, হয়তো তুমি দিতেই না, বলতে তুই জায়গা কেন, বাড়ি কর, আমরা দেখে শুনে দেব, তুই আর আমি থাকবো। খুব আশা ছিল, তাই না? ইস, কি আশায় জল ঢেলে দিয়েছে মন্দিরা, সোমনাথ। আহারে, একটা কথা মনে রেখো, ওই বাচ্চাটাকে না তুমি প্রপ হিসেবে ব্যবহার করছো। এর আগের দিনও আমি বলেছি এবং তোমার কমেন্ট বক্সেও সবাই বলছে। কারণ ওই বাচ্চাটাকে তুমি বলছো 2 তারিখে স্কুলে নিয়ে যাবে। তুমি কি জানো সব ভর্তি হয়ে গেছে? ভর্তির আগে একটা পরীক্ষা হয়ে গেছে, নাম তোলা হয়ে গেছে। 2 তারিখে বুক ডে, জানুয়ারির 2 তারিখে বুক ডে, ওই দিন বই বিতরণ হবে। হ্যাঁ, ভর্তি ঠিকই নেবে। কোনো বাচ্চাকে শিক্ষা থেকে দূরে রাখা যায় না, তাকে ভর্তি করতেই হবে, বাধ্য করতে, স্কুল কর্তৃপক্ষ বাধ্য করতে। কিন্তু তুমি এমনভাবে বলছো, এর মধ্যে গেলে না কেন স্কুলে ভর্তি করতে? কি প্রবলেম আছে? কি প্রবলেম খুলে বলছো না কেন? সবকিছু বলা যাবে না, তাই তো? সবকিছু বলা যাবে না। দেখো, তুমি যদি মেয়েটাকে সত্যি সাহায্য করতে চাইতে, তাহলে তাকে বাড়ি থেকে তুলে আনতে না। তুমি নাকি একা থাকতে তোমার কষ্ট হয়, তোমার মা যেদিন এনেছিল সেদিন বলেছিল তোমার একা থাকতে কষ্ট হয়। এত বছর তো তুমি একা থাকলে, হঠাৎ করে যার বয়ফ্রেন্ড আছে, যার আশেপাশে অতগুলো বাচ্চা আছে, তার আবার একা থাকতে অসুবিধা হয় নাকি? যে বাচ্চাটা তোমাদের বাড়ি থাকে সব সময়, তাদের অবস্থা যে খুব ভালো তা কিন্তু নয়। তুমি সেই ছেলেটার কতটুকু দায়িত্ব নিতে পেরেছো? হঠাৎ করে অন্য একটা বাচ্চাকে এনে গরিবের বাচ্চা বলে হঠাৎ করে তাকে দেখাতে শুরু করলে। সব সময় তার মুখের উপর ক্যামেরা ফেলছো, তার খাওয়া, এবং তাকে ক্যামেরা ফ্রেন্ডলি করে নিয়েছো, তাকে দিয়ে ভিডিওতে কথা বলাচ্ছ। এর পেছনের একটাই কারণ, তোমার ভিউটা ডাউন হয়ে গেছে। কারণ মন্দিরা তোমার আর হাতটা ছেড়ে দিয়েছে, যার জন্য তোমার ভিডিওর ভিউ তোলার অন্য কোনো রাস্তা নেই। এমন কিছু করতে হবে যেটা দিয়ে মানুষের সহানুভূতি নেওয়া যাবে। দেখো, ইউটিউবে না যারা ভিউ দেয় তারা কিন্তু পাগল না, 2-1 দিন বলবে ভালো করেছো, তারপরে মিথ্যেটা তো উঠে আসবে একদিন। এবার চলো তোমার শখের কথা শুনি তোমার মার মুখ দিয়ে। চলো ভিউয়ার্সরা, ওর মা কি বলতে চাইছে একটু শুনে নি। ওর মেয়ে কত বড় মহান, ক্লাস 8 বছর বয়স থেকে পরের উপকারের জন্য নিজেকে উৎসর্গ করেছিল। তা চলো একটু দেখে নি। হ্যাঁ, দেখি মারিয়ার মা কি বলছে। ও ছোট থেকে ওর এই নীতিটা ছিল, আমার সঙ্গে বলতো, ওর মনের আশা পূর্ণ করেছে, আল্লাহ পূর্ণ করেছে, যে মা আমি যদি কোনো সময় কোনো কাজ করে উপার্জন করতে পারি, তা আমি গরিব মানুষের পাশে আমি দাঁড়াবো। দেখো, ঠিক মন থেকে আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ ঠিক ওর পূরণ করে দিয়েছে। এবার ও যা কাজকর্ম করছে, যা কিছু আর্থিক পাচ্ছে, তার থেকে এখন তো বিশাল কিছু তো না, তার থেকে যতটুকু করছে অনেক করছে। ওর আশাটা আল্লাহ পূরণ করেছে, তার জন্য আমি খুব খুশি। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। মন থেকে চাইলে না, এটা অন্তর থেকে চাইলে না, আল্লাহ ঠিক পূরণ করে দেবে। অন্তর থেকে চেয়েছিল। কত ছোটবেলায় বলতো? হ্যাঁ, কত ছোটবেলায়, তখন ওর বয়স কত ছোট, তখন কত এই ক্লাস 8-9 পড়ে, তখন বলতো মা আমি যদি, ওর একটু বুদ্ধি বেশি, ওর পড়াশোনা ভালো, ওর
ব্রেন খুব, ওর কোনো দিকে বলে দিতে হতো না। ও কত ছোটবেলায় বলতো, তখন 8-9 কত ছোট বয়স, ছোট। তখন এইটা ও বলেছিল যে আমি যদি কোনোদিন কিছু করতে পারি মা, আমি গরিব মানুষদের পাশে দাঁড়াবো, গরিবদের আমি দেখবো। দেখেছো, ও আল্লাহর কাছে মন থেকে চেয়েছিল, খাঁটি মনে চেয়েছিল, আল্লাহ ঠিক আশা পূরণ করেছে। আর ও একটু একটু করে গরিবের পাশে দাঁড়াতে শুরু করেছে। আর আগামী দিনে যদি ভালো জায়গায় যায়, ও আরো অনেক কিছু করবে, তোমরা সবকিছু দেখতে পাবো, যেহেতু মন থেকে আল্লাহর কাছে চাইছে। এই বলে আমি শেষ করলাম। এবার মেয়ে বলুন। তা ওর নাকি ছোটবেলাতে একটা শখ যে গরিবের পাশে দাঁড়ানো। তা গরিবের পাশে দাঁড়াতে গেলে আগে তোর বাবার পাশে দাঁড়াতে হবে, ওর বাবার পাশে দাঁড়াতে হবে। বাজার করলাম, আনলাম, যা ইনকাম হলো খেয়ে নিলাম, সেটা করলে তো হবে না। ঘরটা এখনো রং হয়নি, জানলা দরজা ঝরঝর করে পড়ছে। ঘরটাকে সারাতে হবে, সিঁড়ির অবস্থা করুন, ঘরটাকে বাড়াতে হবে। তাহলে তো গরিব বাবার পাশে আগে দাঁড়ানো উচিত। যে মেয়েটাকে বাড়িতে এনেছো তার পেছনে যে খরচটা হচ্ছে, সেই খরচের অর্ধেক অংশ যদি ওর মার হাতে তুলে দিতে, ওকে স্কুলে ভর্তি করতে, আর অর্ধেক অংশ তোমার বাড়ির পেছনে খরচ করতে। তোমার বাবাও গরিব, তোমার মা আশাকর্মী, কত টাকা মাইনে পায়, এদের ফিক্সড মাইনে নেই আমি জানি। মেরে কিটে 6 থেকে 7,000 টাকা প্যাকেজ দিয়ে 10,000 টাকা পড়ে না। তোমার বাবা বিদেশে পড়ে আছে, বয়স হয়েছে। সংসারের হালটা যদি তুমি নিজে হাতে ধরতে, তোমার বাবাকে হয়তো আর বিদেশে যেতে হতো না, এই দেশে কোনো কাজ করতো। তুমি এখনো নিজে দাঁড়াতে পারলে না। তুমি তোমার শখ গরিবদের, তুমি নাকি গরিবদের অনেক দান করো, অফ ক্যামেরায় দান করো, দেখাও না। তুমি মারিয়া কিছু করবা, সেটা ক্যামেরায় দেখাবা না, এটা আমাদের বিশ্বাস করতে বলো বিশ্বাস করতে। পাড়া প্রতিবেশী তো কাকা তো 2 কাপ চা তাদের দাও, সকালে বিকেলে হয়তো তাদের সঙ্গে টিফিন শেয়ার করো, ডালিয়া, সেটা তুমি ক্যামেরায় দেখাও। আর তুমি গরিব দুঃখীদের পাশে দাঁড়াচ্ছ, অফ ক্যামেরা তাদের সাহায্য করছো, সেটা তুমি দেখাবে না? অসম্ভব, বিশ্বাস করতে পারলাম না। তুমি ক্যামেরা ছাড়া কিচ্ছু জানো না। আচ্ছা, তোমরা এত বড় লোক, এত টাকা পয়সা তোমাদের, তাহলে মন্দিরা তো তোমাদের বাড়ি এসে 4 বছর থাকবে বলেছিল। তা 1 মাস যেতে না যেতেই অত বাজার করার পরে তার কাছে টাকা চেয়েছিলে কেন 10,000? সে তো প্রথমেই বলেছিল যে আমি মেয়ে নিয়ে থাকবো, তাহলে তোদের মাসে মাসে 10,000 দেবে, সে দেখা যাবে। ও বাজার টাজার সব করে ফেললো, 4 সপ্তাহ পেরিয়ে গেল, মাসের শেষে গিয়ে তার কাছে টাকা চাইলে, নিজে পারলে না, বন্ধুকে দিয়ে চাওয়ালে। তোমাদের বাড়িতে আছে, তোমার কথায় গেছে, অথচ তোমরা তাকে নিজে মুখে না চেয়ে অন্যকে দিয়ে চাওয়ালে। তাহলে তোমরা কোথায় বড় লোক? তোমরা তো বলতে পারতে দিদি তুই থাক না, আমি গরিব দুঃখীদের দেখি, তুই তো বড় লোক, তুই থাক, তোর পয়সা দিয়ে খেতে হবে না, তোর মেয়ে তুই খেলে কমবে না। তোমার মা তো নিজের মেয়ে ডেকেছিল, নিজের মেয়ের মতো ভেবেছিল। অবশ্য প্রথমে না, তোমার মেয়ে, তুমি পেমেন্ট পাওয়ার পরে তোমার মায়ের জ্ঞান বেড়েছিল যে মন্দিরাকে যদি ধরতে পারি আমার মেয়ে আরো এরকম ডবল ইনকাম করবে। তাহলে কেন এত তোমাদের পয়সা? 15,000 টাকার কারেন্ট বিল উঠেছে, সেটার জন্য তোমরা বসে পড়েছিল ইউটিউবে বলতে। মন্দিরা 2 বোতল জল খেয়েছিল, সে 2 বোতল জল বেশি লাগতো, সেটার কথা বলেছো। এটা কি বড় লোকের লক্ষণ? মন্দিরার বাড়িতে গিয়ে নাইটি চেয়েছিলে তার কাছে, অনেক জিনিস চেয়ে নিয়েছো তার কাছ থেকে, এটা কি বড় লোকের লক্ষণ? তুমি আসার আগে গাড়ি ভাড়া চাইতে, গাড়ি ভাড়া না, ট্রেন ভাড়া চাইতে, এগুলো কি বড় লোকের লক্ষণ? তোমরা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তুমি বলছো গরিবদের পাশে দাঁড়াবে। তুমি নিজে একটা গরিব, আমি গরিব, আমিও গরিব। আমরা কিন্তু উচ্চ মধ্যবিত্তর মধ্যে পড়ি না। দিন আনা দিন খাওয়া, কাজ করলে চাকরি করি, মাইনে ঢোকে, মাসের শেষ হতে হতে অ্যাকাউন্ট ফাঁকা, ইউটিউবের টাকাটা এক্সট্রা থাকে হাতে, কারণ এত বড় বাড়িটা করেছি, লোন তো আছে না, লোন কাটতে হয়। তা আমরা কিন্তু কখনো নিজেকে ভাবি না যে গরিব মানুষের পক্ষে দাঁড়াও, কাকে কিছু দিলে তাকে গরিব ভেবে দেব না। অসহায় গরিব, আমরা নিজেরাই তো গরিব অসহায়। একটা মানুষকে দেখো, একটা মানুষকে দান করো, বারবার ওই মানুষটাকে গরিবের পাশে, অসহায়ের পাশে, অধীনের পাশে এগুলো বলে তাকে ছোট করা। যাকে কিছু দান করছো সেটা দান মনে করে করো না, সাহায্য করছো, তাকে দেখছো, ভালোবেসে তাকে দিচ্ছ। তোমাদের মনে এখনই অহংকার দাঁড়িয়েছে। মাত্র 30,000 পরিবারের সদস্য তোমার, এখনো 1 লাখের পরিবার হয়নি, 1 লাখের পরিবার হয়নি।
তাহলে আগে নিজের সংসার, নিজের দায়িত্ব নেওয়া শেখো। টাকা পেলাম, সাজাগোজার জিনিস খাওয়া দাওয়া করে উড়িয়ে দিলাম, বন্ধু বান্ধব নিয়ে আড্ডায় ইয়ার্কি মেরে উড়িয়ে দিলাম। নিজের বাড়িটার দিকে হাত দাও। বাড়িটা তো ঝনঝন করছে, যে কোনো মুহূর্তে দরজা জানলা হুড়মুড় করে ভেঙে পড়বে, সেদিকে তোমাদের কোনো হাত নেই, দৃষ্টিপাত নেই সেদিকে। অথচ তুমি এত বড় লোক হয়ে গেছো, এত টাকার মালিক হয়ে গেছো, তুমি গরিব দুঃখীদের দান করছো। তোমার মায়ের মধ্যে পুরো অহংকারে ফুটে আজ। তুমি খুব ভালো ব্রেনি ছেলে, ব্রেনি মেয়ে, তোমাকে কিছু বলতে হয় না, পড়াশোনায় খুব ভালো। চাকরির চেষ্টা করছো না কেন? চাকরির চেষ্টা করছো না কেন? তোমার মতো 21 বছরের একটা মেয়ে ইউটিউবে ঢুকে গেছো, ঠিক আছে, কিন্তু চাকরির চেষ্টা করো। দেখেছো মন্দিরার মেয়ের দিদিমণি শ্রেয়া কলেজে যায় দেখায়, চাকরির পরীক্ষা দেয় দেখায়, তার মধ্যে ইউটিউবটা করে। আর তুমি তো একদম গেড়ে বসেছো ইউটিউবে, যে ইউটিউব থেকে সব কিছু ইনকাম করে তুমি নেবে। দীপিকাকে এনেছো মানুষের সিম্প্যাথি আদায় করতে, যে আমি এই কাজ করবো, তোমরা আমাকে আরো ভিউ দাও, তোমরা আমার পাশে থাকো, তাহলে আমি আরো করতে পারবো। বুঝে নিও কিন্তু দীপিকাকে কতটুকু করো আমরা দেখবো। তুমি যদি একদিন দুদিনের জন্য করতে, এত কথা তোমরা না বলতে, এইসব প্রশ্ন আসতো না, এইসব প্রশ্ন আসতো না। মেয়েটাকে পুরো তোমরা একটা সং বানিয়েছো, সং সাজিয়ে ক্যামেরার সামনে দেখাও। এই ঠান্ডার মধ্যে মেয়েটাকে স্কুটিতে করে দুদিন চলে গেছো মেলা দেখতে, আর মেয়েটা কি পরিমাণে কাশছে দেখেছো? ওই গলায় তেল দিলে কাশি কমে না, গলায় তেল দিলে কাশি কমে না। কাশিটা দেখাচ্ছ না কেন ক্যামেরায়? ও যে কেমন কাশছে সেটা কিন্তু দেখাচ্ছ না। চামচে করে তেল গরম করে এনে তার গলায় ডলছো, হয়ে যাবে, তাই তো? ভালো সিরাপ খাওয়াচ্ছ, ভালো ওষুধ খাওয়াচ্ছ, তোমার মায়ের লেকচার। ঠান্ডা তো লাগিয়েছো কি স্কুটি করে রাত্রেবেলা মেলায় নিয়ে গিয়ে, টোটোয় করে গেছে, স্কুটিতে করে গেছে, হাওয়া লাগেনি? হাওয়া লাগেনি, তাই না? ওইটুকু বাচ্চা মেয়ে। যাই হোক বন্ধুরা, আমরা এর শেষ পর্যন্ত দেখে ছাড়বো। আজকে জয়ীকে আটকে দিয়েছে ওর বাবা মা, এখন কি দেখিয়ে ভিউ নেবে? তাই জয়ীকে যেভাবে রাখতো সেইভাবে অন্য একটা মেয়েকে রাখিয়ে মন্দিরাকে জ্বলানোর চেষ্টা করছে। না, মন্দিরা জ্বলবে না। জয়ীকে দেখার অনেক লোক আছে, অনেক লোক আছে। তোমার সেদিনের কথায় আমার খুব খারাপ লেগেছিল, যে বলেছিল মেয়েকে কাছে রাখ, শ্বশুর শাশুড়ির কাছে ফেলে রেখেছিস। কত বড় অধ্যত্ত কথা! মেয়েটা তার ঠাকুমা দাদুর কাছে কমফোর্টেবল, সেফটি জায়গা। তোমার কাছে যখন ছিল তখন আমরা বলতাম যে মেয়েটাকে ফেলে রেখেছে একটা অন্য পরিবারের কাছে, সেটা মানায়, সেটা মানায়। কিন্তু তার ঠাকুমা দাদুর কাছে থাকলে সেখানে ফেলে রাখার কথা তোমার সাহস দায় হয় কি করে? তোমার হিম্মত আসে কোথা থেকে মন্দিরাকে এই কথা বলার, যে শ্বশুর শাশুড়ির কাছে মেয়েটা ফেলে রেখেছে? তোমার কাছে দিচ্ছে না, খুব হিংসা, তাই না? খুব জ্বলন হচ্ছে। তোমার এই কান্না, এই যে ভালোবাসা, এগুলো সব সত্যি সত্যি নাটক। স্বার্থে, স্বার্থে দেখেছিলে। 4টে বছর যদি রাখতে পারতে না, বুঝতে পারতে মন্দিরা ওই গর্ত থেকে আর উঠতে পারতো না। হুজুরের বাড়ি গিয়ে টুকটাক করে যতটুকু নিয়েছো তার বেশি আর আশা করো না। জমিটা যদি ওকে দিয়ে কেনাতে পারতে আর বাড়িটা যদি করাতে পারতে, তাহলে বুঝে নিতাম, দেখতাম যে তুমি কতটা এগিয়ে গেছো। তোমার সে আশায় জল ঢেলে দিয়েছে সোমনাথ, তোমার সে আশায় জল ঢেলে দিয়েছে সোমনাথ। খুব রাগ সোমনাথের ওপর, তাই না? দেখো দীপিকাকে নিয়ে জয়ীর অভাব পূরণ করতে পারো কিনা। 21 বছরের একটা বাচ্চা, সে নিজেই এখনো বড় হয়নি, তার নাকি একটা বাচ্চার খুব শখ, আবার মেয়ের বাচ্চা। মেয়ে বাচ্চা, অনাথ আশ্রমে যাও, অনাথ আশ্রমে যাও, অনেক নাম গোত্রহীন অনাথ বাচ্চা পড়ে আছে, তাদের একজনকে অ্যাডপ্ট করে নাও। এর তো বাবা মা আছে। বাবা মার কাছে সন্তান কখনো বোঝা হয় না, যত গরিবই হোক, যত গরিবই হোক, তার সন্তান লালন পালন করার ক্ষমতা তার মায়ের আছে। রাতের বেলা মেয়েটা মায়ের কাছে শোয়, মায়ের, সে হয়তো তোমাদের বাড়ি এনেছে অভাবের জন্য, সে হয়তো বলছে থাক, কিন্তু জানো তো ওই সন্তান তোমাদের কাছে থাকে, সে রাতে কষ্ট পায়। হয়তো সে যদি বাচ্চাটা তোমাদের বাড়িতে না দিত, তাহলে হয়তো তোমরা তার কাজটা ছাড়িয়ে দিতে। কোনো সন্তানকে তার মা বাবা থাকতে তাদের কাছ থেকে দূরে আনা ঠিক নয়, ঠিক নয়। যদি কোনো অনাথ বাচ্চাকে মানুষ করতে হয়, অনাথ আশ্রমে চলে যাও, দেখো তারা তোমাকে সঠিক দায়িত্ববান একজন গার্ডিয়ান হিসাবে তোমাকে অ্যাকসেপ্ট করে কিনা। আগে তুমি তোমার যোগ্যতার বিচারটা দিয়ে এসো, যে একটা গরিবের বাচ্চাকে লালন পালন করার ক্ষমতা তোমার আছে কিনা। সে জায়গায় যাবে না, কারণ সেখানে গেলে একটা আইনের
একটা শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। একে পোষালো না, ভিউ হলো না, বললে যা তুই বাড়ি যা। এনেছিলাম, 2 দিন খাওয়া পড়া দিয়েছি, আর আমাদের বলে দিলে যে ওর মা বাবা ওকে থাকতে দিচ্ছে না, ওদের বাড়িতেই থাকবে, তারা কষ্ট হচ্ছে, এই বাহানা দিয়ে তাকে সরিয়ে দেওয়া একটুও কিছু না। আর এখন প্রাইমারি স্কুলে ভর্তি করলে তার খরচ দেওয়া লাগে না, কারণ সেখান থেকে পোশাক দেয়, সেখানে মিড ডে মিলের খাবার দেয়, বই দেয়, সব কিছুই দেয়। অতএব সেখানে তোমার ক্রেডিট নেই কোনো।